আমরা কি করেছিলাম আগের দিন? এ, এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই বসিয়ে নিয়েছিলাম। তাহলে ফর সিইউ, এখানে এখানে সিইউ আছে, এখানে সি খানা আছে, তাহলে এ ইকুয়াল টু সি। এটা আমার ফার্স্ট ইকুয়েশন। ফর হাইড্রোজেন, হাইড্রোজেন এখানে কটা আছে? বি খানা আছে। ডান দিকে কটা আছে? না, ডান দিকে হাইড্রোজেন 2e খানা আছে। ফর নাইট্রোজেন, নাইট্রোজেন এখানে বি খানা আছে, ডান দিকে এখানে 2c খানা আছে, তারপরে ডি খানা আছে, তারপর আর নাইট্রোজেন নেই। ফর অক্সিজেন, অক্সিজেন এখানে 3b, এখানে কটা আছে? 3 দুগুণে 6, মানে 6c প্লাস 2d প্লাস ই। এই ইকুয়েশন গুলো মিলেছে তোমাদের সঙ্গে ত্রিনা? স্যার আমি মাঝখানে একটা নাইট্রোজেন প্লাস করতে ভুলে গেছিলাম, মানে বুঝতে ওই পেরেছি। জায়গাটা মেলেনি। বি ইকুয়াস টু ডি করে দিয়েছিলাম, টু সিটা হিসাব করতে ভুলে ওইদিকে যে নাইট্রোজেনটা ছিল দেখিনি, মানে ওভার লুকিং হয়ে গেছিল। ও, বুঝতে পেরেছো তো কোথায় ভুলটা হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে লেট আস পুট যে কোনো একটা সি বসিয়ে দিই। সি ইকুয়াল টু 1, সি ইকুয়াল টু 1 হলে এ ইকুয়াল টু 1, কারণ এ ইকুয়াল টু সি। আর হচ্ছে কি পাই? বি ইকুয়াল টু 2 প্লাস ডি পাই। আর এই শেষেরটা থেকে 3b equal to 6 plus 2d plus e। আবার b equal to 2e, তাহলে b equal to যদি 2e হয়, তাহলে আমরা b এর জায়গায় 2e বসিয়ে দিতে পারবো। তাহলে b এর জায়গায় 2e বসিয়ে দাও এই দুটো ইকুয়েশনে। এইখানে b এর জায়গায় 2e বসালে এই ইকুয়েশনটা আসবে 2e equal to 2 plus d। আর এখানে b এর জায়গায় 2e বসালে এরকম একটা ফর্ম আসবে। তাহলে 6e equal to 6 plus 2d plus e। তাহলে এখান থেকে ইটা সাবট্রাক্ট করলে 5e, 5e minus 2d equal to 6। বা এক কাজ করি, 5e এইভাবে না লিখে এটাকে লিখি হচ্ছে 5e minus 6 equal to 2d। আর তাহলে d equal to 5e minus 6 by 2। এদিকটা কি হবে? এদিকটা হবে d equal to 2e minus 2। তাহলে এটাও d, এটাও d, দুটোকে সমান করে দাও। তাহলে 2e minus 2 is equal to 5e minus 6 by 2। তাহলে 4e minus 4 equal to 5e minus 6। তাহলে 4e এর পাশে চলে গেল। তাহলে 6 minus 4 equal to 5e minus 4e। তার মানে 1 equal to e। e এর ভ্যালুটা আমার 1 বেরোলো। e এর ভ্যালুটা যদি 1 বেরোয়, তাহলে d ইকুয়াল টু কত বেরোবে? এইটা একটা ভ্যালু বেরিয়ে গেল আমার। আর এখানে এই দুটো ভ্যালু বেরিয়ে আছে। তাহলে d ইকুয়াল টু 2 ইন্টু 1 মাইনাস 2 কত হওয়ার কথা নয়? 2 ইন্টু 1 মাইনাস 2 মানে তো 0 হয়ে যাচ্ছে। তাহলে হিসেবে কত গোলমাল হয়েছে। কোথায় গোলমাল হলো দেখি। b ইকুয়াল টু 2 প্লাস d, c ইকুয়াল টু 1, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 2 প্লাস d। ঠিক আছে,
তাহলে বি এর জায়গায় 2e বসিয়েছি, 2e ইকুয়াল টু 2 প্লাস ডি, তাহলে ডি ইকুয়াল টু 2e মাইনাস 2। এই অবধি তো ঠিকই দেখছি। এদিকটা দেখি 3b ইকুয়াল টু 6c মানে 1 প্লাস 2d প্লাস c। বি এর জায়গায় তাহলে 2e বসিয়ে দিলাম, 6 প্লাস 2d প্লাস c, 3 দুগুণে 6c প্লাস 6 ইকুয়াল টু প্লাস 2d প্লাস c। এই 6c আর ওইদিকে e মানে 5e, 5e মাইনাস 6 মানে 2d, d মানে হচ্ছে 5e মাইনাস 6/2। ঠিকই দেখতে পাচ্ছি। এবার এখানে গুণ করলে 4e মাইনাস 4 হচ্ছে 5e মাইনাস 6। তাহলে এটা এর পাশে গেল, 5eটা এর পাশে নিয়ে গেছে 4e, আর 6টাকে পাশে নিয়ে এসেছি -4। ও সরি, এইটা তো হবে 2, তাহলে এর ভ্যালুটা 2 বেরোলো, তাই জন্যই মিলছিল না। 2 ইন্টু 2 -2 মানে 4 -2 মানে 2, এইটা বেরোলো ডি। তাহলে ডি এর ভ্যালুটাও পেয়ে গেলাম। তাহলে পরে রইল কে? পরে রইল লেখা হচ্ছে বি, বি ইকুয়াল টু আবার 2e, ই মানে 2, তাহলে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়ালো আলটিমেটলি, এসব মুছে দিচ্ছি এদিকে, a ইকুয়াল টু 1, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 1, d ইকুয়াল টু 2, e ইকুয়াল টু 2। এই ভ্যালুগুলো দাঁড়ালো। এইবার এই পার্টটা, ক্যালকুলেশন পার্টটা মুছে দিলাম। ক্যালকুলেশন পার্টটা মুছে দিলে কি দাঁড়ালো? 1 cu প্লাস 4 HNO3 equal to 1 Cu NO3 whole 2 plus 2 NO2 plus 2 H2O। এবার মিলল কিনা দেখি। এই ওয়ানগুলো লেখাও যা, না লেখাও তাই, মুছে দিলাম তাই জন্য। তাহলে একটা কপার কপার মিলল। এখানে 4টে হাইড্রোজেন, এখানে 4টে হাইড্রোজেন, হাইড্রোজেনও মিলল। নাইট্রোজেন 4টে, নাইট্রোজেন এখানে 2টো, এখানে নাইট্রোজেন 2টো, 4টে, তাও মিলল। অক্সিজেন এখানে 3 4 12টা, এখানে অক্সিজেন 3 দুগুণে 6টা, এখানে অক্সিজেন 2 দুগুণে 4টে, 6 4 10, আর এখানে 2টো, 12। তাহলে আমার হিসেব মিলে গেছে, তাই তো? যারা সলভ করতে পারোনি তাদের এতে কিছু কিছু এক্সাম্পলস দেওয়া আছে পেজ 108 এ। যেমন রাস্টিং মানে লোহায় মরচে পড়ার যে উদাহরণটা দেওয়া আছে, দেখো রাস্ট ইজ হাইড্রেটেড ফেরিক অক্সাইড বলে লেখা, দাগ দাও বইয়ে ওই জায়গাটায়। রাস্ট হচ্ছে হাইড্রেটেড ফেরিক অক্সাইড। এই হাইড্রেটেড ফেরিক অক্সাইড এর ফর্মুলা দেখো দিয়েছে, ফেরিক অক্সাইডের ফর্মুলা হচ্ছে Fe2O3, আগের দিনই আলোচনা করেছিলাম। আর হাইড্রেটেড বলে এখানে কমা দিয়ে XH2O, তোমাদের বইতে NH2O দিয়েছে, দুটোই চলে। XH2O হতে পারে, NH2O হতে পারে, এই দুটো ঘটনাই চলে। অর্থাৎ রাস্ট পড়ার জন্য অক্সিজেন, ওয়াটার ভেপার এবং আয়রন, এই তিনটি জিনিসেরই প্রয়োজন। জলের অনুপস্থিতিতে রাস্ট পড়বে না, বা জল হোক বা ওয়াটার ভেপার হোক। অক্সিজেনও যদি না থাকে তাহলেও কিন্তু রাস্ট পড়বে না। তার মানে অক্সিজেনের উপস্থিতি চাই, জলের চাই, এবং লোহার তো চাই, বুঝতেই পারছো। যে কোনো একটা ফ্যাক্টরকে যদি আমরা কাট অফ করতে পারি তাহলে কিন্তু আর রাস্ট পড়বে না। আমরা যেটা করি, আমরা লোহার উপর রং করে দিই বা গ্যালভানাইজ করি। হ্যাঁ, গ্যালভানাইজেশন মানে হচ্ছে লোহার উপর যখন একটা জিঙ্কের আস্তরণ ফেলে দেওয়া হয়, সেটা হচ্ছে গ্যালভানাইজেশন। যেটা জলের পাইপ, খাবার মানে বাড়িতে যে ওয়াটার সাপ্লাই লাইন হয়, সেই লাইনের যে পাইপগুলো হয় লোহার, তার ইনসাইড এবং আউটসাইড দুটোই কিন্তু গ্যালভানাইজ করা থাকে, এবং দেখবে সেগুলো একটু অ্যাশ কালারের দেখতে লাগে। দ্যাট ইজ জিঙ্ক প্লেটেড বা জিঙ্ক কোটেড আয়রন পাইপস, সেগুলোকে বলা হয় গ্যালভানাইজ পাইপস। এরা কিন্তু রাস্ট প্রিভেন্ট করতে পারে। আর এছাড়াও রং লাগালে কি হয়, কোনো একটা লোহার আইটেমের গায়ে যদি আমরা রং লাগাই, তখন রং লাগালে যেটা হয়, রংটা ওই লোহার উপর একটা আস্তরণ ফেলে দেয়। আস্তরণ ফেলে দেওয়ার ফলে
ওই লোহার টুকরোটা তখন ওয়াটার ভেপার এবং অক্সিজেন কোনো কিছুরই সংস্পর্শে আসতে পারে না, ফলে ও তোমার আস্তে আস্তে মানে ওই লোহাটা তোমার অনেক দিন মানে রাস্ট বিহীন অবস্থায় থাকতে পারে। যত দিন যায় আস্তে আস্তে উপরে ওই রঙের কোটিং বলো বা পিচ টার ইত্যাদি, অনেকে যারা পয়সা নেই তারা আলকাতরা লাগায়। দেখবে এই পুজোর সময় অনেক সময় মাটির বাড়ি যাদের আছে তারা দরজা টরজায় বা ওই লোহার অংশগুলোতে আলকাতরার পোঁছ দেয়। আলকাতরাতেও একই কাজ করে যেটা পেন্টের কাজ, পেন্টের দাম বেশি, আলকাতরার দাম কম, এইটুকুই যা তফাৎ। আর তোমার এইখানে দেখো তোমাদের বইতে একটা লেখা আছে কথা, ডিউরিং রাস্টিং আয়রন গেটস অক্সিডাইজড at first into ferrous ion and further oxidation occurs to produce ferric ion. Hmm. We have learned that oxidation cannot occur alone in any reaction. Oxidation only reduction ঘটবে। তাহলে এখানে two reactions occur in this case. এখানে কি কি ঘটে? একটা হচ্ছে H2 gas is produced on reduction of hydrogen ion of water, অর্থাৎ হাইড্রোজেন আয়ন কি করে অ্যাকচুয়ালি তোমার এই যে রাস্টিং এর ঘটনাটা ঘটছে, কি কে কে উপস্থিত দরকার বললাম, জল উপস্থিত থাকা দরকার। এইটা ভেঙে গিয়ে প্রথমে এই এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস তৈরি করে। এই এইচ প্লাসটা একটা ইলেকট্রন অ্যাবজর্ব করে করে এইচ অ্যাটম তৈরি করে। এইরকম দুটো এইচ অ্যাটম মিলে গিয়ে একটা হাইড্রোজেন মলিকিউল তৈরি করে, যেটা বুদবুদের আকারে উঠে বেরিয়ে আসে। এবং অর্থাৎ এই যে হাইড্রোজেন ইলেকট্রন অ্যাবজর্ব করলো, এই প্রসেসটাই তো রিডাকশন। আমরা ফ্রম দ্য অ্যাপ্রোচ অফ ইলেকট্রনিক কনফিগারেশন বা ফ্রম দ্য ইলেকট্রনিক্যাল অ্যাপ্রোচ আমরা দেখেছিলাম রিডাকশনটা ইলেকট্রন যখন যোগ হয় কোনো একটা আয়নের সঙ্গে সেটাকে রিডাকশন বলে। তাহলে এইটা একটা পার্ট রিডাকশন। এই জায়গাগুলো বইতে জাস্ট একটা করে লাইন লিখে দিয়ে বেরিয়ে গেছে, ভিতরের ঘটনাটা হচ্ছে এইটা। আর ওয়াটার ইজ ফর্মড আপন রিডাকশন অফ অক্সিজেন। এই যে OH মাইনাস এ বেটা মানে অ্যাকচুয়ালি অক্সিজেন মলিকিউলও তো উপস্থিত থাকে। অক্সিজেন মলিকিউলটা কি করে, এ প্রথমে অক্সিজেন অ্যাটম তৈরি করে। এই অক্সিজেন অ্যাটমটা আবার এইগুলোর সঙ্গে রিকম্বাইন করে, এই যে OH মাইনাস আছে এইখানে একটা ও বা এই সমস্ত জিনিসগুলো মিলে গিয়ে বা ধরো Fe2O3 তৈরি করছে যখন, অক্সিজেন তো প্রয়োজন হচ্ছেই। তা এই গোটা জিনিসটা এইভাবে যেভাবে স্টেপ ওয়াইজ লিখছি সেইভাবে স্টেপ ওয়াইজ যে সবসময় ঘটে তা নয়, এটা আরো কমপ্লেক্স একটা রিয়াকশন। মোট কথা অক্সিজেন করে কি, অক্সিজেন তোমার জলে পরিণত হয়। অক্সিজেন যদি জলে পরিণত হতে হয়, অক্সিজেনকেও তখন তোমার ওই দেখা যেতে পারে যে তোমার ওই ওয়াটার ফর্মেশন হচ্ছে মানে আমি ধরে নিতে পারি তার মানে অক্সিজেশনে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। অক্সিজেশনে হাইড্রোজেন যুক্ত হচ্ছে মানেই হচ্ছে আমরা বলতে পারি যে তোমার অক্সিজেন মানে সেই ঘটনাটা হচ্ছে রিডাকশন। অর্থাৎ রিডাকশনটা এখানে দুভাবে এক্সপ্যান্ড হয়েছে। অর্থাৎ অক্সিজেনটা যখন জল উৎপন্ন করছে, এই হাইড্রোজেন যেটা বেরোবে এই হাইড্রোজেনটার সঙ্গে এই অক্সিজেন কম্বাইন করে ওয়াটার উৎপন্ন করতে পারে। এবং সেই যে ওয়াটার উৎপন্ন হচ্ছে তার মানে হাইড্রোজেন যে যুক্ত হচ্ছে, হাইড্রোজেন অ্যাড হওয়ার যে ঘটনা এটাকেও রিডাকশন আমরা বলে থাকি। তাহলে সেইভাবে দুটো রিডাকশনের ঘটনা ঘটছে। আচ্ছা, স্টেপস টু প্রিভেন্ট লেখা আছে আর বলছি না। গ্যালভানাইজেশন কি বলেছি। আর মাস্টার্ড অয়েল বা কোকোনাট অয়েলে দেখবে এয়ারে যদি দীর্ঘক্ষণ রেখে দেওয়া হয়, একটা সেই তেল চিটে গন্ধ যেটাকে বলা হয়, আমরা দেখবে সর্ষের তেলও যদি জার খুলে রেখে দিই কিছুক্ষণ বাদে তেল চিটে একটা গন্ধ হয়ে যায়। অর্থাৎ তেলটা অনেক সময় ইরিয়াল অক্সিজেন দ্বারা রিডিউসড হয়ে যায়, র্যান্সিড অয়েল তৈরি করে। কাটা ফল, ডাব কাটাও দেখবে আস্তে আস্তে রেডিশ হয়ে যায়, আপেল কাটা রেডিশ হয়ে যায়। এগুলো কেন না, এদের মধ্যে আয়রন থাকে। এই আয়রনটা আস্তে আস্তে ওই Fe2O3 ফেরিক অক্সাইড তৈরি করে ওই ক্যাটালিস্টের উপস্থিতিতে, এবং সেই জন্য আমরা লোহার রং যেটা সেই লাল দেখতে পাই। বীরভূমে লাল মাটির যে মানে মাটিটা যে লাল,
ল্যাটেরাইট মাটি বলা হয়, তার প্রধান উপাদান হচ্ছে কিন্তু এই Fe2O3। এই Fe2O3 থাকে বলেই রেডিশ সয়েলটা। আর এইখানে দেখো বইয়ের তলায় একদম 109 পৃষ্ঠায় দুটো আগুনের ছবি দিয়েছে, বাঁদিকে ইয়েলোইশ আর ডান দিকটা হচ্ছে বার্নারের ফ্লেম। বাঁদিকের ফ্লেমটাকে বলা হয় রিডিউসিং ফ্লেম, আর ডান দিকের ফ্লেমটাকে বলা হয় অক্সিডাইজিং ফ্লেম। অর্থাৎ ব্লু ফ্লেম হচ্ছে অক্সিডাইজিং ফ্লেম, এর টেম্পারেচার বেশি, আর বাঁদিকের ফ্লেমটা রিডিউসিং ফ্লেম, এই হলুদ হলুদ যে আগুনটা। তাতে তোমার কি তফাৎ, এই দুটো ফ্লেম যে তফাৎ হচ্ছে, এই ফ্লেমের তফাতে কি তফাৎ হয় না, অ্যাকচুয়ালি শুনতে পেলাম না। এই হলুদ রঙের যে আগুনের ছবিটা দেওয়া আছে সেটাকে বলা হয় রিডিউসিং ফ্লেম, হ্যাঁ, আর ব্লু রঙের যে আগুনের ছবিটা দেওয়া আছে সেটাকে বলা হয় অক্সিডাইজিং ফ্লেম। ফ্লেম মানে শিখা, তলায় লিখে রাখো। এই হলুদ আগুন যখন দেখতে পাবে তার মানে বুঝতে পারবে যে সেখানে যে দহনটা হচ্ছে, যে কম্বাশনটা হচ্ছে, সেটা কমপ্লিট কম্বাশন হচ্ছে না। কমপ্লিট কম্বাশন হচ্ছে না মানে প্রথমে কার্বনেশিয়াস মেটেরিয়াল যেগুলো তুমি পোড়াচ্ছ, ধরো দেখবে এইরকম ধরনের হলুদ আগুন বেশিরভাগ কার্বনেশিয়াস মেটেরিয়াল পোড়ালেই দেখতে পাওয়া যায়। ধরো কাঠ, শুকনো কাঠ, কাগজ ইত্যাদি পোড়ালে এরকম হলুদ আগুন দেখতে পাওয়া যায়। আর তোমার এই সেইখানে তুমি যখন কাঠ পোড়াচ্ছ, বেসিক্যালি কাঠ তো কার্বনেশিয়াস মেটেরিয়ালস দিয়ে তৈরি। কার্বনটা প্রথমে কার্বন মনোক্সাইড হয় এবং সেই কার্বনটা আরও অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে সেটা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তা এই ক্ষেত্রে দেখবে, বা তোমরা আমি আরো উদাহরণ দিচ্ছি, তোমরা যদি মোমবাতি জ্বালো বাড়িতে, মোমবাতির যে শিখাটা ওঠে, সেই শিখার উপরে একটা একটু উঁচুতে যদি একটা কাগজ ধরো, সেই কাগজটা এইভাবে ধরে রাখলে দেখবে কাগজে ভুষো পড়ে। এই ভুষোটা কি? এই ভুষোটা হচ্ছে মোম বা প্যারাফিন। সেটা আসলে কি জাতীয় জিনিস? সেটা এক ধরনের হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বনের একটা কম্পাউন্ড। এবার তুমি যখন মোমবাতি জ্বালাচ্ছ, পোড়াচ্ছ, তখন ওই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করে ওয়াটার ভেপার তৈরি করে, যেটা হুশ করে বেরিয়ে যায়। আর কার্বন পার্টটা, সেটাও অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে কার্বন ডাইঅক্সাইড হয়ে হুশ করে বেরিয়ে যায়। তাহলে ভুষো হওয়ার কথা নয়। কিন্তু এই কার্বন মানে হাইড্রোজেনটা যখনই ওই ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে গেল, কার্বনটা যেটা পড়ে রইলো সেটা পুরোপুরি সবসময় কম্বাসন হয় না, অর্থাৎ পুরোপুরি অক্সিজেনের সঙ্গে সবসময় বিক্রিয়া করে না। সেই কার্বন ডাস্টগুলো অনেক সময় ওই শিখার সঙ্গে উপরের দিকে উঠতে থাকে। তুমি যখন ওই কাগজটা ধরছো, সেই কাগজের মধ্যে ওই কার্বন ডাস্টগুলো জমতে থাকে, হোয়াট উই কল ইট অ্যাজ ল্যাম্প ব্ল্যাক, মানে ভূষো কালির ইংরেজি হচ্ছে ল্যাম্প ব্ল্যাক। তা অর্থাৎ এই হলুদ রঙের যে ফ্লেম, এই ফ্লেমের মধ্যে লট অফ কার্বন পার্টিকলস আর প্রেজেন্ট। এই কার্বন হচ্ছে গুড রিডিউসিং এজেন্ট। অর্থাৎ তুমি কোনো একটা মেটেরিয়ালকে যদি কেমিক্যালি রিডিউস করতে চাও, কেমিক্যালি রিয়াকশন ঘটাতে চাও, এইরকম হলুদ ফ্লেমে রাখলে ইন প্রেজেন্স অফ কার্বন, কার্বনের উপস্থিতিতে তার রিয়াকশন হয়ে যায়। অর্থাৎ ধরা যাক কোনো একটা অক্সাইডকে তুমি রেখেছো ওই রকম হলুদ ফ্লেমের মধ্যে, দেখা যাবে যে সেই অক্সাইডটা তোমার আস্তে আস্তে তোমার কি হয় না, নষ্ট হয়ে গিয়ে মেটালটা শুধু পড়ে থাকে। আমি একটা নিজের মানে পার্সোনাল এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করি। একটা লোহার টুকরোয় জং পড়েছিল, খুব বেশ ভালো জং পড়েছিল, যে ঘষে সেটাকে পরিষ্কার করা খুব কষ্টকর। তা ওই লোহার টুকরোটায় আমি একটুখানি ওই ভুষো মাখিয়ে, মানে ওই যে মোমবাতির যে ভুষো হয়, সেই ভুষো মাখিয়ে, ওই দেখবে যারা কামারের কাজ করে, অর্থাৎ কর্মকার যারা ওই লোহা টোহা গরম করে পেটাই করে, তাদের কাছে দেখবে আগুন জ্বলে, কয়লার আগুন। সেই কয়লার আগুনে খানিকক্ষণ রেখে দিলে সে লাল গনগনে হয়ে যায়। সেই রকম খানিকক্ষণ রেখে দেওয়ার পর ওই কার্বন পার্টিকলসের উপস্থিতিতে ওই লোহার সারফেসের যে Fe2O3 অর্থাৎ হাইড্রেটেড ফেরিক অক্সাইডের যে লেয়ারটা ছিল, সেটা আস্তে আস্তে রিমুভড হয়ে গেল মানে ওই Fe2O3 ভেঙে গিয়ে আবার Fe আর অক্সিজেন আলাদা হয়ে গেল, অক্সিজেন তো পালিয়ে গেল। আর Fe মানে লোহার মধ্যে লোহার ডিপোজিশন করলে অসুবিধা নেই, কারণ লোহা পড়ে রইল। অর্থাৎ জংটা ছড়ানোর একটা উপায় হচ্ছে জিনিসটাকে, মেটেরিয়ালটাকে ওইরকম কার্বনেশিয়াস
কি বলবো এনভায়রনমেন্টে হিট করা। তা এই দুটো হচ্ছে, কারণ হলুদটা হচ্ছে রিডিউসিং ফ্লেম, নীলটা হচ্ছে অক্সিডাইজিং ফ্লেম, এবং রিডিউসিং ফ্লেমের টেম্পারেচার কম হয়, অক্সিডাইজিং ফ্লেমের টেম্পারেচার বেশি হয়। সেই জন্য গ্যাস ওভেনের, এলপিজি ওভেনের যে আগুন, এই ওভেনের দেখবে একটু অনেক সময় তোমার ওই আমরা যদি ওই ফুটোগুলো যে ফুটোগুলো দিয়ে গ্যাসটি বেরোয়, সেই ফুটোগুলো যদি ব্লকড হয়ে যায়, সেই শিখাটা অনেক সময়, গ্যাস ওভেনের শিখাটা অনেক সময় হলুদ হয়ে যায়। এই হলুদ হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ওই এলপিজি গ্যাসটাকে পুরোপুরি সম্পূর্ণরূপে দহন করার জন্য যতটা অক্সিজেনের সাপ্লাই দরকার ততটা কিন্তু পাওয়া যাচ্ছে না। সেই জন্যই শিখাটা ব্লু থেকে হলুদ হয়ে যাচ্ছে, এবং সেখানে আনবার্নড কার্বন রয়ে যাচ্ছে। এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের প্রধান উপাদান হচ্ছে বিউটেন, দ্যাট ইজ অলসো হাইড্রোকার্বন। সেই হাইড্রোকার্বনের মধ্যে আনবার্নড কার্বন রয়ে যাচ্ছে বলে সেই ফ্লেমের শিখাটা লাল বা হলুদ হয়ে যাচ্ছে। যদি পুরোপুরি অক্সিজেনের যথেষ্ট উপস্থিতিতে যদি তোমরা এই এটাকে জ্বালো আর কি, ফ্লেম ওভেনটাকে জ্বালো, তখন দেখবে ব্লু আগুন দেবে। আরও একটা উদাহরণ দিচ্ছি, ব্লো পাইপ তোমাদের বাড়িতে নিশ্চয়ই নেই, ব্লো পাইপ থাকার কথাও নয়। ব্লো পাইপ বলে এক ধরনের মেটালিক পাইপ হয়, সেই পাইপ যদি মুখে লাগিয়ে ব্লো পাইপের আর একটা এন্ড যদি ওই মোমবাতির শিখার মধ্যে ঢুকিয়ে দিয়ে ফু দেওয়া হয়, মোমবাতির শিখা তো এমনি লাল হলুদ শিখায় জ্বলে, যখন ব্লো পাইপ ওই মোমবাতির শিখার মধ্যে ঢুকিয়ে যখন ফু দেওয়া হয়, দেখবে ওই ব্লো পাইপের ধাক্কা খেয়ে শিখাটা ব্লু হয়ে বেরোয়। অর্থাৎ তুমি যখন মুখ দিয়ে হাওয়া দিচ্ছ, আমাদের প্রশ্বাস বায়ুতে, প্রশ্বাস বলবো না, নিঃশ্বাস বায়ুতে, অর্থাৎ আমরা যে একটা এক্সহেল করছি, সেই বায়ুটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে ঠিক কথা, কিন্তু অক্সিজেনও তো থাকে। অক্সিজেন থাকে বলে ওই মোমবাতির শিখার মধ্যে সেই অক্সিজেন গ্যাসটা যখন গিয়ে পৌঁছায়, তখন সেই ফ্লেমটা টেম্পারেচারটা অনেক বাড়িয়ে দেয়, এবং যে আনবার্নড কার্বন পার্টটা, সেই আনবার্নড কার্বন পার্টটাকে প্রায় নষ্ট করে দেয়। যা বললাম আশা করি ক্লিয়ার হয়েছে। আমি কেমিক্যাল এফেক্ট অফ কারেন্ট আজকে আরম্ভ করছি না, নেক্সট দিন আরম্ভ করব। তোমাদের কাজ হবে, স্যার একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলো। স্যার আমরা যদি তার পড়াই তাহলে নীল আগুন কেন জ্বলে? নীল শিখা। বুঝতে পারলাম না, আরেকবার বলো। আমরা যদি তার পোড়াই, কি পড়াও? তার 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 তার? হ্যাঁ কিসের তার? লোহার? হ্যাঁ স্যার, লোহার তার। লোহার তার পোড়ালে নীল শিখায় আগুন জ্বলে? স্যার লোহার তার না, এখানে যে একটা প্লাস্টিক কভারিং এর ভেতরে একটা হ্যাঁ, আছে না তার। হ্যাঁ, তামার তার, কপার ওয়্যার। হ্যাঁ, হ্যাঁ, ও ওইটা আগুন জ্বালালে কেন নীল শিখা জ্বলে? ওইটা আগুন জ্বালালে মানে তুমি ওইটা যদি মানে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরাও, সেই সময় হ্যাঁ জ্বলার কথা বলছো? হ্যাঁ আমার মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। ব্যাপার হচ্ছে কপার এমনিতেই ফ্লেমের মধ্যে ধরলে ব্লু কালার দেয়, সেটা অন্য কারণে দেয়। কপারের গায়ে কপার কার্বনেট সল্ট, ওই সবুজ সবুজ কলঙ্ক যেটাকে বলা হয়, দেখবে তামার গায়ে সবুজ সবুজ রঙের কলঙ্ক তৈরি হয়, সেটা অ্যাকচুয়ালি বেসিক কপার কার্বনেট। তার ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা হচ্ছে বেসিক কপার কার্বনেট। মানে তার এই কপারের যে কোনো সল্ট তুমি যদি আগুনে ঠেকাও, ইট উইল গিভ ইউ ব্লুইশ গ্রিন ফ্লেমস। সেটা অন্য কথা, সেটা অক্সিডাইজিং ফ্লেম, রিডিউসিং ফ্লেমের জন্য কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তুমি এমনি কোনো নেকেড কপার ওয়্যার, কোনো প্লাস্টিক কোটিং ছাড়া কপার ওয়্যার তুমি আগুনে ঠেকালে সেটা ব্লুইশ ফ্লেম দেবে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ কপার সল্টস অন দ্য সারফেস অফ দ্য কপার ওয়্যার, ঠিক আছে? সেটার কারণটা আলাদা, সেটাকে মানে ফ্লেম টেস্ট বলে একটা টেস্ট হয় কেমিস্ট্রিতে। ফ্লেম টেস্টের ফলে আমরা বেসিক র্যাডিক্যালগুলো একটা নির্দিষ্ট কালার প্রত্যেকে দেয়, সেই কালারগুলো আমরা দেখতে পাই তখন। যেমন সোডিয়াম দিলে গোল্ডেন ইয়েলো কালার দেখতে পাওয়া যায়, তোমার তারপরে ক্যালসিয়াম দিলে ব্রিক রেড কালার দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা মেটালের আলাদা আলাদা একটা ক্যারেক্টারিস্টিক কালার আছে। স্ট্রনশিয়ামের ক্ষেত্রে একটা ব্রিস্কি রেড আর কি, ডাল রেড টাইপের রং দেখতে পাওয়া যায়। তারপরে তোমার ভুলে যাচ্ছি,
স্ট্রনশিয়াম, ক্যালসিয়াম, আর একটা কোনো সল্ট আছে একদম পিওর গ্রিন কালার দেয়, নামটা ভুলে গেছি। এরকম বিভিন্ন সল্টের ক্ষেত্রে বিভিন্ন কালার আসে, সেটা ডিউ টু দ্য প্রেজেন্স অফ স্পেসিফিক সল্টস। সেই জন্যে সেই সল্টটা মধ্যে অ্যাটমগুলো একটা নির্দিষ্ট নির্দিষ্ট পরিমাণ এনার্জি তারা অ্যাবজর্ব করে, এবং তারা সেই এনার্জিটা যখন লিবারেট করে, দে লিবারেট আউট সার্টেন ফিক্সড ওয়েভলেন্থস অফ কালার অফ লাইট। সেই ওয়েভলেন্থগুলো নির্দিষ্ট হওয়ার কারণেই কপারের বেলায় শুধু ওই নীলাভ সবুজ বা সবুজাভ নীল, ব্লুইশ গ্রিন এরকম টাইপের দেখতে পাওয়া যায়, আর অন্যান্য মেটালের ক্ষেত্রে অন্যান্য জিনিস দেখতে পাওয়া যায়। এই আর কি, এটার সঙ্গে রিডিউসিং ফ্লেম, অক্সিডাইজিং ফ্লেমের সম্পর্ক নেই। বুঝতে পারলে কিছু? হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা, আমি কতগুলো কেমিক্যাল রিয়াকশন গ্রুপে পাঠিয়ে দেব, আজকে এখন দিচ্ছি না, সেইগুলো ব্যালেন্স করবে। এই যে প্রসেসটা শিখিয়েছি সেই প্রসেসে দেখবো কেমন পারো, সেটা তোমাদের হোম টাস্ক থাকবে। আর বইটা ভালো করে থরলি পড়বে, প্রতিটি লাইন, কোনো লাইনের যদি মানে বুঝতে অসুবিধে থাকে সেটা আমাকে জিজ্ঞাসা করে নেবে। যদি না জিজ্ঞাসা করো তাহলে আমি ধরে নেব ইউ হ্যাভ আন্ডারস্টুড এভরিথিং।